নমস্কার, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ধ্বনিতত্ত্ব যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তার একেবারে শেষাংশে চলে এসেছি। তোমাদের প্রথমেই আমি এর আগের দিন যে অংশটুকু পড়িয়েছি সেটা আরেকবার একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা ধ্বনিমূলের অবস্থান ও সমাবেশ সম্পর্কে পড়েছি। ঠিক আছে, ধ্বনিমূলের অবস্থানে কিভাবে বোঝা যেতে পারে যে সেক্ষেত্রে সেগুলো আমরা জেনেছি, এবং ধ্বনির সমাবেশ যেখানে আমরা দ্বিস্বরধ্বনি জেনেছি। দ্বিস্বরধ্বনি কিভাবে মানে স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হচ্ছে দ্বিস্বরধ্বনি। এছাড়া ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে দু ধরনের যুগ্ম ধ্বনি তৈরি হচ্ছে, একটা হচ্ছে গুচ্ছধ্বনি, একটা হচ্ছে যুক্তধ্বনি। গুচ্ছধ্বনি কাকে বলে জেনেছি, যুক্তধ্বনি কাকে বলে জেনেছি। এবার আমরা একদম শেষাংশে চলে আসব। প্রথমেই আমরা তোমাদের পড়িয়েছিলাম যে বাকধ্বনি, আমাদের বাকযন্ত্র থেকে নির্গত যে ধ্বনি তাকে দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি বিভাজ্য ধ্বনি, একটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি হচ্ছে যেখানে শব্দের মধ্যেকার যে ধ্বনিগুলি, উচ্চারিত ধ্বনিগুলিকে যেখানে স্পষ্টভাবে ভাষায় যে ধ্বনিগুলিকে স্পষ্টভাবে বিভাজন করে দেখানো যায় তাকেই আমরা বলছি কি বিভাজ্য ধ্বনি, তাই না? এবং অবিভাজ্য ধ্বনি যেটাকে বলা হচ্ছে সেটাই আমরা কিন্তু এবার জানবো। ঠিক আছে, অবিভাজ্য ধ্বনি আমি বলেছিলাম যে চার ভাবে প্রকাশ পায়। অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে হচ্ছে দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি, সুর তরঙ্গ। অবিভাজ্য ধ্বনি হচ্ছে যে ধ্বনিগুলির যে ধ্বনিগুলিকে কোনোভাবে বিভাজন করে বোঝানো সম্ভব নয়, অথচ তার একটি উচ্চারিত তরঙ্গ আমরা কিন্তু অনুভব করতে পারি, কিন্তু যেটাকে আমরা বিভাজন করে দেখাতে পারি না, তাকেই কিন্তু আমরা বলছি কি অবিভাজ্য ধ্বনি। অর্থাৎ মানে আমাদের বাকপ্রবাহে এমন ধ্বনিও শোনা যায় যাকে স্পষ্ট বা আলাদা আলাদা এককে কিন্তু ভাগ করা যায় না, তাকে আমরা অবিভাজ্য ধ্বনি বলছি। এরকম চার ভাবে কিন্তু এই অবিভাজ্য ধ্বনি প্রকাশ পায়, যেটা তোমাদের একদম বইয়ের শেষের দিকে রয়েছে। কি কি রয়েছে? শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুর তরঙ্গ। সেটাই আমরা আজকে পড়বো একদম শেষে। বিভাজ্য ধ্বনিকে মুখের কথায় ধ্বনি প্রবাহ থেকে কৃত্রিমভাবে হলেও খণ্ড খণ্ড করে বিভাজন করা যায়। যেমন তুমি কথাটা উচ্চারণের খণ্ডগুলি হলো ত প্লাস উ প্লাস ম প্লাস ই। তাহলে তুমিকে আমি একদম খণ্ড খণ্ড করে প্রতিটি ধ্বনির আলাদা আলাদা বিভাজন করে আমরা দেখিয়ে দিতে পারছি, কিন্তু ভাষায় আরো কিছু ধ্বনির উপাদান থাকে যেগুলোকে এরকম কৃত্রিমভাবেও খণ্ডন করা যায় না, কারণ এই রকম উপাদানগুলি কোনো বিভাজ্য ধ্বনির অংশ নয়, বরং এগুলি একাধিক ধ্বনিখণ্ড জুড়ে অবস্থান করে। ঠিক আছে, এগুলিকে অবিভাজ্য ধ্বনি বলে। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে যে এইরকম উপাদানগুলি কোনো বিভাজ্য ধ্বনির অংশ নয়, বরং এগুলি একাধিক ধ্বনিখণ্ড জুড়ে অবস্থান করে এবং এগুলিকেই অবিভাজ্য ধ্বনি বলা হয়। বাংলাতেও এরকম কয়েকটি অবিভাজ্য ধ্বনি রয়েছে, তবে বাংলা এই অবিভাজ্য ধ্বনিগুলির উপস্থিতির কারণে শব্দের অর্থ কোনোভাবেই পরিবর্তন হয় না। তাহলে কি বলছে যে বাংলাতে এই ধরনের অবিভাজ্য ধ্বনি রয়েছে, কিন্তু বাংলায় এই অবিভাজ্য ধ্বনিগুলির উপস্থিতির কারণে শব্দের অর্থের কোনো পরিবর্তন কিন্তু হয় না। যেমন ধরো তুমির জায়গায় যদি তয় হস্যুর জায়গায় আমি যদি আ বসিয়ে দিই, তাহলে যেমন কি হচ্ছে আ একটা ধ্বনি, বিভাজ্য ধ্বনি, এবং সে কিন্তু যেহেতু তুমির জায়গায় আ বসে পুরো অর্থটাই কিন্তু বদলে দিতে পারছে, কিন্তু অবিভাজ্য ধ্বনি কিন্তু কোনোভাবেই শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটাতে কিন্তু পারে না। তাই এগুলি বাংলা ধ্বনিতত্ত্বে ধ্বনিমূলের ভূমিকা পালন করতে কিন্তু কোনোভাবেই পারে না, যদিও এগুলি মুখের ভাষায় অপরিহার্য অংশ। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অংশ, এগুলোকে তুমি বাদ দিতে পারবে না মুখের ভাষার ক্ষেত্রে। মুখের কথা এগুলি ঠিক জায়গায় ঠিক মতো না থাকলে বাংলাকে বাংলা বলে চেনাই যাবে না। ঠিক আছে, যেমন নিচের অবিভাজ্য ধ্বনির পরিচয় দেওয়া হলো। দেখো, প্রথমে হচ্ছে শ্বাসাঘাত। শ্বাসাঘাত হলো একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা। ধরো একাধিক দলযুক্ত কোনো শব্দ রয়েছে, যেমন আমি তোমাদের তৃপ্তি শব্দটা বলেছিলাম, এখানে দুটো দল রয়েছে, তাই একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে যখন অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে শ্বাসের মানে আঘাতটা যখন ওই দলের ওপর বেশি করে উচ্চারণ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে শ্বাসাঘাত। যেমন বাংলায় সাধারণত শব্দের প্রথম দলটিতে শ্বাসাঘাতের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।
যান্ত্রিক নিরীক্ষাতেও প্রথম দলে শাসাঘাতের উপস্থিতি দেখা যায়। শাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে কোনো নির্দিষ্ট ধ্বনিতে হয়, তাই এটি অবিভাজ্য ধ্বনি। নয় কোনো একটা নির্দিষ্ট দলে উচ্চারিত হয়, নয়তো নির্দিষ্ট কোনো একটা ধ্বনির উপরেই ওই শাসাঘাতটা বেশি প্রভাব ফেলে, তাই এটাকে অবিভাজ্য ধ্বনি বলা হয়। যেমন দেখো মাখন, মাখন, এখানে দেখো মাখন, মাখন, কিন্তু তুমি দেখো দুটো দল পাচ্ছি আমি, মা এবং খন, কিন্তু আমি মায়ের উচ্চারণটা দেখো মাখন, খনটা খুব তাড়াতাড়ি বলে ফেলছি, আর মাকে আমি দীর্ঘক্ষণ, অর্থাৎ সেখানে আমি কিন্তু আঘাত বেশিক্ষণ দিচ্ছি, তাই মাখন। আরতি, 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 রতিটা খুব তাড়াতাড়ি উচ্চারণ করে ফেলছি, আটা কিন্তু আয়ের ওপর বেশি আঘাত ফেলছি, তাহলে দেখো প্রথম দলটির ওপরেই শ্বাসাঘাতটি বেশিক্ষণ হচ্ছে। নেক্সট দেখো দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলতে সাধারণত বোঝায় দলের উচ্চারণের স্বরধ্বনির দৈর্ঘ্য। ঠিক আছে, মানে কোনো একটি দলের উচ্চারণে কোনো একটি নির্দিষ্ট স্বরধ্বনির দৈর্ঘ্যর ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য। যেমন ধরো বাংলায় বহু দল শব্দের, অনেক দলযুক্ত যে কোনো একটা শব্দের স্বরধ্বনির তুলনায় এক দল শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য বেশি, ফলে এক দল শব্দের দৈর্ঘ্যও বেশি। যেমন ধরো কি বলছে, বাংলায় বহু দল শব্দের স্বরধ্বনির তুলনায় একদল শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য বেশি উচ্চ হয়। যেমন বহু দলে যখন স্বরধ্বনি থাকে তখন সেখানে আর তার দৈর্ঘ্য বেশি হয় না, বরং একদল যুক্ত শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য বেশি হয়, যেমন ফলে একদল শব্দের দৈর্ঘ্যও বেশি। যেমন ধরো আমার, ঠিক আছে, আমার শব্দের চেয়ে আম শব্দের বেশি দীর্ঘ। দেখো আম যেহেতু একদল বিশিষ্ট একটি শব্দ, আম, আম, এখানে কোনো দল আর ভাগ করতে পারে, সেখানে দেখো আটা অনেক বেশি ক্ষণ জুড়ে, বেশি দৈর্ঘ্য, মানে বেশিক্ষণ ধরে আমরা কিন্তু আয়ের উচ্চারণটা করছি। আবার আমার, আমারে দেখো আটা কিন্তু অনেক ছোট, আয়ের দৈর্ঘ্য অনেক ছোট, অর্থাৎ যেহেতু একাধিক দল বিশিষ্ট শব্দ হচ্ছে কি আমার, আমার, সেজন্য আটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আম যেহেতু এক দল বিশিষ্ট শব্দ এবং সেখানে যে স্বরধ্বনিটির অবস্থান হচ্ছে, সেই একদল বিশিষ্ট শব্দের স্বরধ্বনি থাকলে তার দৈর্ঘ্য কিন্তু বেশি হচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রে। নেক্সট যেটাকে, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য। নেক্সট যেটা পাচ্ছি আমরা জ্যোতি। জ্যোতি হলো দল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বা ছেদ। তাহলে কি বলা হচ্ছে, জ্যোতি হলো দল বা শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা একটা ছেদ। যেমন রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে, রহিম একাদশ জনকে চ্যালেঞ্জ করেছে। তাহলে দেখো প্রথম বাক্যে একা শব্দ উচ্চারণের পরে আমরা জ্যোতি ব্যবহার করি, রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে। তাহলে দেখো আমি যদি এখন একা এবং 10 জনকে এর মাঝে যদি কোনো একটা ছেদ না দিতাম, তাহলে কি হতো, রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে। তাহলে এই যে ছেদটা আমি যে দিলাম, এই ছেদটার জন্যই কিন্তু তাহলে বাক্যের অর্থের মধ্যে কিন্তু পার্থক্য তৈরি হচ্ছে। ঠিক আছে, প্রথম বাক্যে একা শব্দ উচ্চারণের পরে আমরা জ্যোতি ব্যবহার করি, কিন্তু দ্বিতীয়টিতে একাদশ জনকেতে আমি কিন্তু জ্যোতি ছাড়াই উচ্চারণ করে ফেলছি, এবং তাতে কিন্তু বাক্যের অর্থ কি হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো ছেদ, এই ছেদের জন্য বাক্যের অর্থের কতখানি পরিবর্তন হচ্ছে, শব্দের কতখানি পরিবর্তন হচ্ছে। তাহলে এটাও কিন্তু অবিভাজ্য ধ্বনির অন্তর্ভুক্ত, একে কিন্তু তুমি কোনোভাবে বিভাজন করে দেখাতে পারবে না, এটা কিন্তু পুরোটাই মানে মুখের ভাষার ক্ষেত্রে এটি অত্যন্ত অপরিহার্য অঙ্গ, কিন্তু এতে হয়তো কোনো মানে এগুলো কি ভীষণই গুরুত্বপূর্ণ, একে তুমি আলাদা করতে পারবে না হয়তো, কিন্তু এর কিন্তু অবদান বাংলা ভাষায় অনেকখানি। এরপর দেখো সুর তরঙ্গ, লাস্ট। সুর তরঙ্গ কি, বাক্যে সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলে। যেমন বিবৃতি বাক্য মিঠু কাল স্কুলে যাবে, এবং প্রশ্ন বাক্য মিঠু কাল স্কুলে যাবে। তাহলে দেখো মিঠু কাল স্কুলে যাবে, এটা একটা বিবৃতি মানে স্টেটমেন্ট, যেখানে বলা হচ্ছে মিঠু কাল স্কুলে যাবে। কিন্তু যখন আমি বলছি মিঠু কাল স্কুলে যাবে, দেখো আমি যাবের মধ্যে একটা তরঙ্গের সৃষ্টি হচ্ছে। এই দুটি বাক্যের উচ্চারণে দেখো সুরের যে একটা ওঠা পড়া, সেটা কিন্তু দু রকমের। মিঠু কাল স্কুলে যাবে আর মিঠু কাল স্কুলে যাবে, তাহলে দেখো এই যে শব্দগুলোর মধ্যে যে সুরের ওঠা পড়া, এর যে পরিবর্তন, অর্থাৎ দু ধরনের বাক্যে আমরা দু ধরনের সুর তরঙ্গ ব্যবহার করছি, সেটাও কিন্তু বাক্যের
বাক্যের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, তাহলে এই সুর তরঙ্গও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে তরঙ্গের যে ব্যবহার, তাতে কিন্তু শব্দের যে মানে বাক্যের যে ভঙ্গি তা কিন্তু বদলে যাচ্ছে। প্রথমটি যেমন বিবৃতি বাক্য হয়ে যাচ্ছে, পরবর্তী কিন্তু প্রশ্ন বাক্য হয়ে যাচ্ছে সুরের বদলের জন্য। ঠিক আছে, এইগুলোই হচ্ছে অবিভাজ্য ধ্বনি, যাকে কিন্তু আলাদা করে বিভাজন করে কোনো এককে বিভাজন করে দেখানো সম্ভব হয় না। ঠিক আছে, আমি ভিডিওর সঙ্গে পিডিএফ অ্যাড করব, তোমরা কিন্তু দেখবে এবং কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। নমস্কার।